আসলে আমাদের যে ঐক্য আমরা তৈরি করেছিলাম ৫ আগস্ট এবং তার আগে, সেই ঐক্য কিন্তু ভেঙে পড়েছে। ভেঙে পড়ার কারণেই কিন্তু অনেক সমস্যা আমাদের কাছে মনে হচ্ছে যে বিশাল সংকট তৈরি করছে। কিন্তু ঐক্য যদি থাকতো তাহলে এই সমস্যাগুলো আসলে আমাদের কাছে কিছুই মনে হতো না। ভারত তো এখন যা করছে এ তো বিভিন্ন সময় করেছে, এবং ভারতের চরিত্র এটা যে বাংলাদেশকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র তৈরি করা। সেটা ৭১-এর পর থেকে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য যা করার তাই করেছে। যখন বিএনপি জামাত সরকার ক্ষমতায়, তখন তো পুরোটা সময়ই ভারত চক্রান্ত ষড়যন্ত্র করেছে। তারপরেও কিন্তু ওইভাবে ভারত আপনার ওই বাংলাদেশের মানুষের ক্ষতি করতে পারেনি, কারণ ওই সরকার ঐক্যবদ্ধ ছিল, জনগণ ঐক্যবদ্ধ ছিল। আওয়ামী লীগ হয়তো সবসময় ভারতের সাথে ছিল, কিন্তু এদেশের অধিকাংশ মানুষ ঐক্যবদ্ধ থাকার কারণে সমস্যাগুলো আমাদের সামনে আসেনি বা প্রকট আকার ধারণ করেনি। কিন্তু যে মানুষগুলো ঐক্যবদ্ধ ছিল আওয়ামী লীগ ব্যতীত, সেই মানুষগুলো আবার কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখেন, আওয়ামী লীগ তো আছেই ভারতের সাথে, কিন্তু আমরা যারা আওয়ামী লীগকে হটালাম, ভারতীয় তাবেদার আওয়ামী লীগকে হটালাম, আমরা যখন এই ৫ আগস্টের পরে নিজস্ব এজেন্ডা এবং সরকারের ভুল ভ্রান্তি নানান কারণে আমরা কিন্তু ভিন্নমত পোষণ করছি, আমাদের মত পার্থক্য পরিলক্ষিত হয়েছে, সে কারণে কিন্তু সমস্যাগুলো এখন পরিলক্ষিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে জাতীয় সংলাপের আহ্বান করলো। এই সংলাপ কেন ডাকলো? অবশ্যই সরকার কোনো সংকট মনে করছে, কোথাও কোনো সমস্যা মনে করছে, এই কারণেই সব দলকে ডাকলো। আমরা এই প্রস্তাব কিন্তু আগেই দিয়েছি, আমরা বারবার বলেছি যে জাতীয় সংলাপের আহ্বান করেন, সকল দলকে নিয়ে বসেন, দলগুলোর সাথে দূরত্ব তৈরি করেন, দূরত্ব তৈরি হয়েছে সেগুলো কমান। কিন্তু সরকার সে বিষয়ে খুব বেশি মনোযোগ দেয়নি। কিন্তু যখন ভারত একের পর এক কোন দিক থেকে কী ষড়যন্ত্র করছে সরকার কিন্তু বুঝতে পারছে না, সে কারণে এখন কিন্তু বাধ্য হয়ে এই জাতীয় সংলাপের আয়োজন করেছে। দেখেন, এই যে আওয়ামী লীগের পতন হয়েছে, এই আওয়ামী লীগের পতনে যতটা না আওয়ামী লীগ অসন্তুষ্ট, তার থেকে কিন্তু ভারত বেশি অখুশি। কারণ ১৫ বছরে যে সংসারটা ভারত আওয়ামী লীগের মাধ্যমে সাজিয়েছিল এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য, সেটি কিন্তু ভেঙে পড়েছে, তছনছ হয়ে গেছে। হাসিনাকে আওয়ামী লীগের হাসিনাকে ভারত এতটাই ভালোবাসতো, দেখেন, যে কোনো ধরনের নিয়ম কানুন না মেনে তাকে কিন্তু ভারতে আশ্রয় দিয়েছে। এবং বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে শেখ হাসিনা সহ এমনকি রেড অ্যালার্ট জারি করা হয়েছে, তারপরেও শেখ হাসিনা, ওবায়দুল কাদের যারা পালিয়ে গেছে পতিত স্বৈরাচারের, তাদেরকে ফেরত দিচ্ছে না, কোনোভাবেই দিচ্ছে না, এবং আমরা মনে করি কোনোভাবেই তারা দিবে না। এই যে আমাদের আগরতলায় এবং কলকাতায়, সেখানে বাংলাদেশের যে উপ হাই কমিশন, সেখানে হামলা হলো, আমাদের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হলো এবং জাতীয় পতাকা পুড়িয়ে ফেলা হলো, সেখানে তো ২-১ জন মারাও যেতে পারতো, তখন কি হতো? অর্থাৎ যে ভিয়েনা কনভেনশন, সেটা কিন্তু লঙ্ঘন করা হচ্ছে, এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে আমরা মনে করি পদক্ষেপ নেওয়া দরকার। এবং দেখেন যে একজন বিজেপি নেতা শুভেন্দুবাবু, তিনি বারবার কিন্তু হুমকি দিচ্ছেন, সীমান্তে অবরোধ সৃষ্টি করছেন, নানান ধরনের বিশৃঙ্খল আচরণ করছেন, তার বিষয়ে কিন্তু নরেন্দ্র মোদী সরকারের কোনো পদক্ষেপ নাই। তার মানে এখন যা হচ্ছে এটা মূলত ওই বিজেপি সরকারের সিদ্ধান্ত বলে আমরা মনে করি। বাংলাদেশে যে ইসকন বা হিন্দুদের বিভিন্ন সময় আমরা দাবি দেওয়া দেখছি যে এই সরকারের আমলে, আওয়ামী লীগের আমলে তো এত মুভমেন্ট দেখি নাই। ইসকন মুভমেন্ট করছে, হিন্দু সম্প্রদায় মুভমেন্ট করছে, কেন, কি কারণে? যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতের ফাঁদে পা দিচ্ছে না, বা আওয়ামী লীগও মাঠে নামতে পারছে না, যে কারণে বাংলাদেশের যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় রয়েছে তাদেরকে নানান বেশে কিন্তু আওয়ামী লীগ বা ভারত নামানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই যে ইসকনের মধ্যে বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রোগ্রাম বলেন, সেখানে কিন্তু আমরা যতদূর তথ্য পেয়েছি সেখানে অধিকাংশই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে নামে। তো সরকারকে আমরা বারবার সতর্ক করেছি যে এই বিষয়গুলোতে আপনাদের সতর্ক থাকতে হবে। আমরা সরকারকে বলেছিলাম যে আগামী ৬ মাস আইন করেন, কোনো মুভমেন্ট হবে না। পলিটিক্যাল পার্টিগুলো তাদের দলীয় এজেন্ডা নিয়ে প্রোগ্রাম করবে, কিন্তু পলিটিক্যাল পার্টির বাইরে কোনো সাধারণ মুভমেন্ট, সাধারণ শিক্ষার্থীরা বলেন বা আপনার সাধারণ মানুষ বলেন, তারা কোনো মুভমেন্ট করতে পারবে না। একের পর এক দাবি দেওয়া। আওয়ামী লীগের ১৫ বছরে তো আমরা এই দাবি দেওয়া দেখি নাই। আমরা দেখি নাই যে আসলে আওয়ামী লীগের ১৫ বছরে পেশাজীবীরা নেমেছে, সরকারি কর্মকর্তারা নেমেছে, কিন্তু এখন সরকারি কর্মকর্তারা তাদের নানান দাবিতে নামছে। এই যে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে, দাবিটা কি? তারা বলছে যে আমাদের এই দাবি সেই দাবি। হ্যাঁ, কি দাবি আমরা কেউ স্পষ্টভাবে জানি না, নানান ইস্যু আওয়ামী লীগ কিন্তু তৈরি করছে। তো এই ইস্যুগুলো আসলে আমাদেরকে মধ্যে যে আসলে বিভেদ বা আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, আমাদের জাতীয় ঐক্যমত আমরা তৈরি করতে পারিনি, এই সুযোগেই কিন্তু এইগুলো ঘটছে। তো সেই জায়গায় আমরা সরকারকে স্পষ্টভাবে বলেছি যে আসলেই যদি এগুলো মোকাবেলা করতে চান তাহলে সবার অংশীদারিত্বের সরকার দরকার, জাতীয় ঐক্যমতের সরকার দরকার। শুধুমাত্র বিপ্লবে যারা সামনে ছিল, ১৫ বছর ধরে যারা সংগ্রাম করলো, তাদের অংশীদারিত্ব এই সরকারে মোটেও নাই, একদমই নাই।
আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, এরপর থেকে আমরা 24 সালে আমাদের সভাপতি নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছে, আমার বাসায় অভিযান চালানো হয়েছে, আমরা দলগুলোকে সমন্বয় করার জন্য চেষ্টা করেছি। গণ অধিকার পরিষদের কোনো প্রতিনিধিকে এই সরকারে রাখা হয়নি, বিএনপির কোনো প্রতিনিধি এই সরকারে নাই, জামাত ইসলামের কোনো প্রতিনিধি নাই, আইনজীবীরা রাজনৈতিক দলের প্রতিনিধি নাই, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই, এমনকি যারা বিপ্লবে সরাসরি অংশ নিয়েছে রাজনৈতিক দলের বাইরে তারাও তো এখানে নাই। এই সরকারে যারা রয়েছে অধিকাংশই আসলে বিপ্লবী চরিত্র ধারণ করে না। আর যারা বিপ্লবের পরে সরকারে যারা থাকে তারা যদি আসলে দুঃসাহসী না হয়, বিপ্লবী না হয়, তাহলে ভারতের মতন এই সরকারকে মোকাবেলা করা, আমরা তো এই মুহূর্তে লড়াই করছি শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমাদের যে মূল লড়াই সেটি হলো ভারতের আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে। সুতরাং সেই লড়াইয়ে একটি অবিপ্লবী চরিত্র যারা বিপ্লবে অংশ নেয়নি তাদের মাধ্যমে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব বলে আমি বিশ্বাস করি না। সে কারণে অন্যান্য দল বলে না, কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি যে জাতীয় ঐক্যমতে সরকার দরকার, জাতীয় ঐক্য সংহতি সৃষ্টি করতে হবে এবং এই সরকারে সবার অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। তাহলেই কিন্তু সবাই মনে করবে যে সরকারে আমার প্রতিনিধিত্ব আছে এবং সরকারকে অন করবে। অন্যথায় মুখে মাত্র বলতে পারে যে হ্যাঁ আমরা সরকারের সাথে আছি, কিন্তু আসলে কাজ করবে না। সরকার প্রোগ্রাম ডাকুক, একটা প্রোগ্রাম ডাকুক, সংহতি সমাবেশ ডাকুক, আমি দেখতে চাই কোন দল কতটুকু মানুষ সেখানে জোরে করবে। আমি মনে করি না যে কেউ যাবে, এখন মুখে হয়তো বলবে আপনার সাথে আছি, কিন্তু আসলে সরকারকে খুব বেশি সহযোগিতা করার মতন এখন কারোর মানসিকতা নাই। মিস্টার আশরাফুদ্দিন বকুল, আপনি কতখানি একমত যে জাতীয় ঐক্য নেই, জাতীয় সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব অনেকখানি ভেঙে পড়েছে, জাতীয় ঐক্যটাও ভেঙে পড়েছে এবং এক ধরনের লেজে গোবরে অবস্থা বা হজবরল অবস্থা? আসলে আমরা জুলাই অগাস্টের আন্দোলনের যে একটা স্পিরিট ছিল, সে স্পিরিটটা নর্মালি বিপ্লবের পর একটু সীমিত হয়, বা বিপ্লব হওয়ার পর যদি বিপ্লবী সরকার হয় তাহলে সরকারটা সে বিপ্লবী হওয়ার দরকার, সেরকম স্পিরিট থাকতে হবে। কিন্তু আমরা আসলে সেটা পাচ্ছি না। আমরা যারা দায়িত্ব নিয়েছেন এখন, ধরেন ওনাদের যদি সেই স্পিরিট থাকতো তাহলে আমি মনে করি 3 মাস কেন, ম্যাক্সিমাম 6 মাস লাগতে পারে। একটা জিনিস আমি বারবারই বলি যে আমার যদি ভালো থাকে, আমি যদি আমার যে ক্যাপাবিলিটি থাকে তাহলে আমার স্পিড অবশ্যই ভালো থাকবে। আমি অতি স্বল্প সময় সেটাকে সংকুচিত করে নিয়ে আসবো, সমস্ত কিছু সমাধান করে। কিন্তু আমি যদি এটাকে সময় নেই 6 মাসের জায়গা 2 বছর, তাহলে দেখা গেল যে অবশ্যই আমার নিজেরই স্পিডের সমস্যা, আমার নিজেরই বোঝার সমস্যা, নিজেরই সেটাকে সংশোধনের সময়ের সমস্যা আছে, যে আমি তাড়াতাড়ি করতে পারছি না। আমি ইজিলি যেটা বলতে চাচ্ছি যে এই সরকারের উচিত নিজেকে সংশোধিত করে নিজের যেসব জায়গায় সমস্যা আছে, যে যার জন্য সরকারের সমস্যা হচ্ছে বা দেরি হচ্ছে, সেটাকে সংশোধিত করে নিয়ে আসা। দ্বিতীয়ত আরেকটা জিনিস হলো যে আমাদের এই যে স্পিরিট আছে, বিপ্লবের যে স্পিরিট আছে, ওটা আমাদের কেন বা কমে যাচ্ছে বা কেন কমলো, হয়তোবা মানুষ যে আশা করেছিল সে আশানুরূপ সেই রেজাল্ট পাচ্ছে না। যদি রেজাল্টটা পেয়ে যেত, ধরেন আমি মনে করি আমরা তো এর আগেও আমরা অন্তর্বর্তী সরকার দেখেছি বা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, আমরা দেখেছি 3 মাসের ভিতরে কতটুকু অ্যাকশন হয়েছে বা কতটুকু শাস্তিযোগ্য বা অপরাধের যে মানুষগুলিকে অ্যারেস্ট করেছে, এরকম আমরা দেখেছি। কিন্তু এই সরকার আমরা কি দেখলাম, বিশেষ করে প্রায় 100 জনের মতো বেশি মন্ত্রী, এমপি বা যারা অপরাধী তাদেরকে রক্ষণাবেক্ষণ করে, তাদেরকে স্বাগত করে জানিয়ে তাদেরকে একটা নির্দিষ্ট স্থানে রক্ষণ করে তারপর তাদেরকে গোপনে পালিয়ে যেতে সহযোগিতা করেছে।